স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে বেগম খালেদা জিয়া। হার্ট ও ফুসফুসে সমস্যাজনিত কারণে ভর্তি, জানালেন চিকিৎসকরা। ন্যায়পরায়ণতাই হবে বিএনপির দেশ পরিচালনার মূল মন্ত্র, জানিয়েছেন তারেক রহমান। ধর্মীয় ও মৌলিক বিশ্বাসের সাথে আপোষ না করার প্রত্যয়। কোরআনের আইন ছাড়া মানবিক সমাজ অসম্ভব, বলেছেন ডাক্তার শফিক। নির্বাচনী ভাগ বাটোয়ারায় যাবে না এনসিপি, জানিয়েছেন নাহিদ। সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী, জানিয়েছেন সেনা প্রধান। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ স্বরাষ্ট্র উপদেষ্টার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি, এগুচ্ছে আরো গুম মামলার বিচার। স্টেট ডিফেন্স হলেন জে রায়খান পান্না। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার রাত 8টার দিকে গুলশানের ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক বোর্ড তাকে ভর্তি করার সিদ্ধান্ত নেন। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে, একই সাথে হার্টও আক্রান্ত হয়েছে। আরও কিছু প্রয়োজনীয় পরীক্ষা শেষে আগামী 12 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে খালেদা জিয়াকে। আপাতত কেবিনেই রাখা হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, আপাতত আশঙ্কার কোনো কারণ নেই। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবেই তাকে এভার কেয়ারে নিয়ে আসা হয়েছে। লন্ডন থেকে পুত্র ও পুত্রবধূ খালেদা জিয়ার সার্বক্ষণিক চিকিৎসার খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি। যে ওনার হার্টে পার্মানেন্ট পেসমেকার আছে এবং হার্টে ওনার স্ট্যান্ডিং করা হয়েছিল, রিং পরানো হয়েছিল। তারপরেও ওনার মাইট্রাল স্টেনোসিস নামে একটা কন্ডিশন আছে, সেজন্য চেস্টে ইনফেকশন হওয়াতে ওনার একসাথে হার্ট এবং ফুসফুস দুটোই অ্যাট এ টাইম আক্রান্ত হওয়াতে ওনার খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল। উৎকণ্ঠিত হওয়ার কোনো বিষয় বলে আমরা মনে করছি না। আমরা মনে করছি যে ওনার চিকিৎসাটা যদি এখন যেভাবে শুরু হয়েছে আজকে আলহামদুলিল্লাহ, এটা যদি আগামী 12 ঘন্টা, যেটি বললেন প্রফেসর FM সিদ্দিকী সাহেব, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ওনারা আবার বসবেন। বসার পর পরবর্তীতে ওনার স্বাস্থ্যের অবস্থার উপর পর্যবেক্ষণ করে কী ধরনের চিকিৎসার পরিবর্তন আনা যায় সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেডিং তোবগে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ভুটানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভুটানের প্রধানমন্ত্রীর সাথে ব্যবসা বাণিজ্য, জ্বালানি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করে ভুটান। যেই সরকারি ক্ষমতায় আসুক সেই সরকারের সাথে কাজ করবে দেশটি। বাংলাদেশের প্রথম রিকগনিশন দিয়েছিল কিন্তু ভুটান। আমরা সেটাই তাদের আবারও ধন্যবাদ জানিয়েছি এবং আমরা মনে করি যে ভুটানের সঙ্গে আমাদের সম্পর্কটা অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এবং এটা বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন ভুটানের সঙ্গে সম্পর্ক আরও আপনার শক্তিশালী করা। আগামী জাতীয় নির্বাচনে কোনো কথা হলো না স্যার? ওনারা আশা করেন যে নির্বাচনে আপনার সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় নির্বাচন হবে এবং জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে এবং যে গভর্নমেন্টটি আসুক তারা তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ন্যায় পরায়ণতাই হবে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূল মন্ত্র। তিনি বলেন, ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্ন মত অথবা হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। বিএনপি কখনো ইসলামের মূলনীতি এবং মৌলিক বিশ্বাসের সাথে আপোষ করেনি, ভবিষ্যতেও করবে না বলে উল্লেখ করেন তারেক রহমান। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। রবিবার বিকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম খতিবদের জাতীয় সম্মেলনের আয়োজন করে সম্মিলিত ইমাম খতিব জাতীয় পরিষদ। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। তারা আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখেই দেশ পরিচালনা করতে চায়। ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্ন মত অথবা হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। বিএনপি মনে করে ইসলামের বিধিবিধান নিয়ে মতবিরোধ
বা ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিতনা সৃষ্টি কিংবা বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যে অনৈক্যের সৃষ্টির কারণ না হয় এই বিষয়ে নিশ্চিত করতে নেতৃস্থানীয় ওলেমা মাশায়েখ ইমাম খতিবগণ যোগ্য উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা সুসংহত করার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। প্রিয় দেশ বরেণ্য সম্মানিত ওলেমা মাশায়েখগণ, একজন বিশ্বাসী মুসলমান হিসাবে এবার আমি আমার একটি প্রত্যাশার কথা আপনাদের সামনে ব্যক্ত করতে চাই। মহানবীর ন্যায়পরায়ণতা নিয়ে মুসলমান অমুসলমান বিশ্বাসী অবিশ্বাসী কারো মধ্যেই কোনো সংশয় ছিল না। মহানবীর সেই ন্যায়পরায়ণতার আদর্শ সমুন্নত রেখে রাষ্ট্র এবং সরকার পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে ইনশাল্লাহ ন্যায়পরায়ণতা। তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইমাম খতিবদের জন্য স্থায়ী সম্মানী ভাতার ব্যবস্থা করবে। লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা ইমাম মুয়াজ্জিন মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয় এবং এই বাস্তবতা থেকে বিএনপি আগামী দিনের কর্মসূচিতে এ ব্যাপারে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। সম্মিলিত ইমাম খতিব পরিষদের আজকের এই সম্মেলনে আপনারা আলেম ওলেমা ইমাম খতিব ও মুয়াজ্জিনদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেছেন। আপনাদের উপস্থাপিত দাবিগুলোর বেশ কয়েকটি দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করার সব রকম সুযোগ রয়েছে বলে আমি মনে করি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সার্ভিস রুল প্রণয়নের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ বিএনপি সরকার গ্রহণ করবে ইনশাল্লাহ। উপস্থাপিত অন্যান্য দাবিগুলো বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ বিএনপি সরকার ইনশাল্লাহ গ্রহণ করবে। তারেক রহমান নিজের জন্য, তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তার দল বিএনপির জন্য ওলামা মাশায়েখদের কাছে দোয়া কামনা করেন। সমর্থন এবং সহযোগিতা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি ৮ পুনঃস্থাপন করা হবে। আর মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটি গঠনে ইমাম খতিব ও আলেম ওলামাদের পরামর্শ নেবেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে কোরআনের সমাজ কায়েম না হলে শান্তি ফিরবে না বলেও মন্তব্য তার। আর ইসলামী মূল্যবোধ ধারণ করেই দেশে রাজনীতি করতে হবে, এমন মন্তব্য এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলনে তারা এসব কথা বলেন। এদেশের 90% মুসলমান আল্লাহর উপর ঈমান রাখে, আল্লাহর কোরআনকে মানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ পয়গম্বর স্বীকার করে। এই দেশে আইন চলবে কোরআনের মতবাদে ইনশাআল্লাহ। এই জায়গায় যতদিন পর্যন্ত আমাদের দেশ না আসবে, এদেশে আমরা কোনো সত্যিকারের মানবিক সমাজ কায়েম করতে পারব না। বলবেন তাহলে এই দেশে অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের কি হবে? কোরআন শুধু মানুষের সম্মানের গ্যারান্টি দেয় নাই, অধিকারের ওয়ারেন্টি দেয় নাই, কোরআন সমস্ত মখলুকাতের অধিকারের ওয়ারেন্টি দিয়েছে। মসজিদ কমিটি হবে ইমাম এবং খতিব সাহেবের পরামর্শের ভিত্তিতে। এই কমিটির প্রাণ পুরুষ হলেন খতিব কিংবা ইমাম। তাকে বাদ দিয়ে নয়, তাকে সহযোগিতা করার জন্য এই কমিটি হবে। ইসলামী মূল্যবোধকে ধারণ করে বাংলাদেশে রাজনীতি করতে হবে। আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশে বিগত 16 বছর ইসলাম বিরোধীদের প্রশ্রয় দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ইসলাম বিরোধী রাজনীতি করেছে, আওয়ামী লীগ ভারতের দালালি করেছে। আমরা এবার কারো দালালি নয়, নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের পায়ে বাংলাদেশ গড়ে তুলব এবং সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। এই দেশের ভিতরে বুলন্দ আওয়াজ থাকবে উলামায়ে কেরামদের, ইমামদের, খতিবদের। এই দেশের মধ্যে আর নাস্তিকতা এবং যারা নাকি বিশেষ করে ফ্যাসিস্ট, খুনি, চাঁদাবাজ, এদের দৌরাত্ম্য
বাংলা জমিনের শেখ আলেমুলামার বাংলা আজকে মাটি তৈরি হয়েছে। আমাদের আওয়াজ তুলতে হবে, ইমামদের ইজ্জত রক্ষা করতে হবে, খতিবদের ইজ্জত রক্ষা করতে হবে। পরিচালনার মূলনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিলেন। প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ 8 সেইটা আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী সংবিধান থেকে উচ্ছেদ করে দিয়েছিলেন, আপনারা জানেন। সেটা ইনশাআল্লাহ পুনর্বহাল করা হবে। আপনারা এখানে বলেছেন রাষ্ট্রের জনকল্যাণ এবং সেবামূলক কার্যক্রম ইমাম খতিবদের অংশগ্রহণ, সেটা তো আপনাদের ইমানি দায়িত্ব। কেউ আপনাকে সেই দায়িত্ব বর্তানোর জন্য বসে থাকবে না, আপনাদের ইমানি দায়িত্ব, আপনারা সেটা পালন করবেন। অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে, ইউনিয়ন থেকে সর্বোচ্চ পর্যায়ে কিভাবে সেটা নীতিমালার মধ্যে নিয়ে আসা যায় সেটা আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ সবার সাথে আলোচনা। দেশের রাজনৈতিক দলগুলো আসন্ন নির্বাচনকে ভাগ বাটোয়ারার নির্বাচনে পরিণত করতে চাচ্ছে। তবে এনসিপি এর বাইরে থাকবে উল্লেখ করে আদর্শের ভিত্তিতে যে কোনো জোট বা আলোচনায় আগ্রহী বলে জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন কমিশন প্রতীকের প্রকৃত ডিজাইন না দেয়ায় প্রচারণায় মাঠে নামতে পারছে না বলে অভিযোগ করে দলটি। বিস্তারিত মোবাশ্বের আহমদের রিপোর্টে। রবিবার রাজধানীর আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় 1084 জনকে মনোনয়ন ফর্ম দিয়েছে দলটি। তবে প্রাথমিক যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত করা হবে প্রার্থীর তালিকা। অভিযোগ করেন শাপলাকলির প্রকৃত ডিজাইন এখনো দেয়নি নির্বাচন কমিশন। কিন্তু এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা আমাদের শাপলাকলির যে ডিজাইনটা এটা এখনো পাইনি, ফলে আমরা নির্বাচনী প্রচারণার কাজে নামতে পারছি না। এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং ভবিষ্যতে যেই নির্বাচনী মাঠে আমরা নামবো সেই মাঠে আমরা হুমকি পাচ্ছি এখন যে সকল প্রশাসনকে এক দলের আন্ডারে নিয়ে যেতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিদের রাজনীতিতে আনতে চায় এনসিপি। অভিযোগ করেন রাজনৈতিক দলগুলো আসন্ন নির্বাচনকে ভাগবাটোয়ারায় পরিণত করছে। যে দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে। এবং এই ধরনের একটি নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের যে নতুন সম্ভাবনা এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা কিন্তু ব্যর্থ হবে। স্বচ্ছ প্রক্রিয়ায় মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম শেষে স্বচ্ছতার মধ্য দিয়েই নির্বাচন করে সংসদে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন দলটির নেতারা। এমন মানুষকে রাজনীতিতে নিয়ে আসা যারা জবাবদিহিতার রাজনীতিটা করবে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, ক্ষমতার জন্য নয়, জনগণের ক্ষমতায়নের লক্ষ্যেই রাজনীতি করছে বিএনপি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। ইশরাক হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়াটাই মুখ্য। ঢাকা 6 আসনে জনগণ তাকে ভোট না দিয়ে অন্য কাউকে চাইলে তিনি তার পাশেই থাকবেন, এটি তার আগামী দিনের ওয়াদা। বলেন, অতীতে ছাত্রলীগ যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের যেই ভয়াবহ পরিণতি হয়েছে তা থেকে আজকের রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেওয়া উচিত। ছাত্র ও তরুণ ভোটারদের মন জয় করতে পারলেই রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন ও বিজয় সম্ভব বলে মত তার। পরে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দেন তিনি। ওয়ারীর সানাই কমিউনিটি সেন্টারে 41 নম্বর ওয়ার্ড বিএনপি এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় গেরিলা মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র সাদেক হোসেন খোকার বর্ণাঢ্য জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। আমাদেরকে রাজনৈতিক যে চর্চা আমরা করি সেটার পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমরা রাজনৈতিকভাবে জয়ী হতে পারবো। জয় পরাজয় থাকবে, ঠিক আছে, আমি এটা ওপেনলি বলি। হ্যাঁ, আমরা যদি কোনো কারণে জনগণ না চায় কোনো অসুবিধা নাই, নির্বাচনটা সুষ্ঠু হলে হলো, জনগণের ইচ্ছার প্রতিফলন হলে হলো, পরবর্তীতে আমি আবার চেষ্টা করব। অথবা যেই জয়ী হয়ে আসুক তাকে আমি সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। এটা হলো গিয়ে আমাদের আগামী দিনের ওয়াদা, আমাদের আগামী দিনের প্রতিশ্রুতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র বিকশিত হোক, জনগণের ক্ষমতায়নে
আগামীতে রাষ্ট্র পরিচালিত হোক, সেটাই আমরা কামনা করি। সেখানে আমরা কোনো সময় ক্ষমতার জন্য রাজনীতি করি না। দেশে সুষ্ঠু নির্বাচন করতে এবং আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনানিবাসে আয়োজিত বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে পদক এবং 75 মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেনাপ্রধান একথা বলেন। সেনাপ্রধান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে সবসময় কাজ করে যাচ্ছে সশস্ত্র বাহিনী। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা প্রদান করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে 2024-25 ও 2025-26 অর্থ বছরে বিভিন্ন অবদানের জন্য 9 জনকে সেনাবাহিনী পদক, 17 জনকে অসামান্য সেবা পদক এবং 38 সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী আজকে কেবল তার নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন সামাজিক ও জাতির গঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী মিশনের পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখে চলেছে। সম্প্রতি সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইলেকট্রো সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছে। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন করতে পারি। অনুষ্ঠানে 3 ক্যাটাগরিতে 3 জনকে মরণোত্তর সেনাবাহিনী পদক সহ মোট 64 সেনা সদস্যকে পদক দেয়া হয়। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে নির্বাচনের সময়ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবার শঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির এক বৈঠক শেষে তিনি কথা জানান। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে, সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রশাসন এগুলি সংখ্যা বেড়ে যাবে। তারপরে ধরেন এই কি বলে এই যে সভা সমিতি এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে। যেহেতু নির্বাচনে দেখবেন যে প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে 3-4টা করে সভা হবে, এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে। এই আমাদের এই 1-1.5 বছরের চেষ্টা উন্নতির দিকে গেছে। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবারও ভারত সরকারকে চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। গত শুক্রবার এই চিঠি পাঠানো হয়েছে বলে রোববার সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে 17 নভেম্বর শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা ও তার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। রায়ের দিন পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানায়। সেদিনই রায়ের প্রতিক্রিয়ায় সচিবালয় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণে প্রয়োজনে ভারতকে আবারও চিঠি দেয়া হবে। গুমের 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 3 ও 7 ডিসেম্বর। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ রোববার এই তারিখ জানানো হয়। এদিকে ভার্চুয়ালি হাজিরার আবেদন নাকচ করে সশরীরেই সেনা সদস্যদের আসামিদের আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। গালমান শফি রিপোর্ট। আওয়ামী লীগ শাসনামলে টিএফআই জেআইসি সেলে গুমের 2 মামলায় গ্রেফতার 13 সেনা কর্মকর্তাকে কড়া নিরাপত্তায় রবিবার সকালে সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। পরে র্যাবের টিএফআই সেল ও ডিজিএফ এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম রেখে নির্যাতনের ঘটনায় তাদের ট্রাইব্যুনালে তোলা হয়। জানানো হয় অভিযোগ গঠনের শুনানির তারিখ। তারা ভার্চুয়ালি
হাজিরা দিতে চেয়েছেন। আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন, তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ফিজিক্যালি। অ্যাপেলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। তারা মনে করেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া উচিত। শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে বিচারকদের ছবি দিয়ে অবমাননাকর বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন, এবং পরবর্তী সময়ে একটা কমপ্লায়েন্স দিতে বলেছেন আদালতের কাছে। এদিকে শুনানিতে হাজির হয়ে সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনায় আগ্রহের কথা জানালে তাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়। আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্সের আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা, তো বলছে যে এটা তো আপনি পারেন না বিকজ শি ইজ ফিউজিটিভ। আমি তখন বলছি যে ওকে, প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসাবে আমার কোনো আপত্তি নাই। সেনা কর্মকর্তাদের হাজিরাকে ঘিরে রবিবারও ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় 48 ঘন্টা গ্যাস সহ অন্যান্য অনুসন্ধান কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। অন্যদিকে সবাইকে ভবন নির্মাণে বিল্ডিং কোড মানার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঝুঁকি বিশ্লেষণ করে শ্রীকাইল, হবিগঞ্জ, বিয়ানীবাজার, রশিদপুর সহ 5টি কূপ খনন ও ওয়ার্ক ওভার কার্যক্রম 48 ঘন্টা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। এদিকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সচিবালয়ে বৈঠক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে সাংবাদিকদের উপদেষ্টা জানান, ভূমিকম্পের অল্প ক্ষয়ক্ষতির ক্ষেত্রে ফায়ার সার্ভিসের সক্ষমতা রয়েছে। ভূমিকম্পের সতর্কতার জন্য আর্লি ওয়ার্নিং অ্যাপ চালুর বিষয়ে সরকার ভাবছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে আগামী 6 ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তের পর থেকে হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। রোববার সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হল ছাড়তে থাকে তারা। বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে হলগুলোর ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও সংস্কার করার প্রয়োজনে হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাম্প্রতিক ভূমিকম্প ও পরবর্তী আফটার শকের কারণে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তাদের সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এমন সিদ্ধান্ত শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নতি ঘটাবে বলে মনে করছেন অনেক শিক্ষার্থী। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী 6 ডিসেম্বর পর্যন্ত 15 দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। সংস্কার কাজ অবশ্যই জরুরি, কারণ জীবন সবার আগে। আর ওইভাবে মানসিকভাবেও আমরা অতটা স্থিতিশীল থাকতে পারি না এই কয়েকদিন। প্রশাসন যা করছে চিন্তা ভাবনা করে করছে, এই পেছনে অবশ্য অন্যান্য কারণও থাকতে পারে। এই হলটা 1964 সালে বানানো হয়েছে, তারপর থেকে এটা কোনো মতে জোড়াতালি দিয়েই তো চলতেছে। প্রথম কথাই হলো যে হলের সংস্কার, আমাদের নতুন একটা আবাসিক ভবন দরকার। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানি। স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে বেগম খালেদা জিয়া হার্ট ও ফুসফুসের সমস্যা জনিত কারণে ভর্তি, জানালেন চিকিৎসকরা। ন্যায়পরায়ণতাই হবে বিএনপির দেশ পরিচালনার মূল মন্ত্র, জানিয়েছেন তারেক রহমান। ধর্মীয় ও মৌলিক বিশ্বাসের সাথে আপোষ না করার প্রত্যয়। কোরআনের আইন ছাড়া মানবিক সমাজ অসম্ভব, বলেছেন ডাক্তার শফিক। নির্বাচনী ভাগ বাটোয়ারায় যাবেন এনসিপি, জানিয়েছেন নাহিদ। সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী, জানিয়েছেন সেনাপ্রধান। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ স্বরাষ্ট্র উপদেষ্টা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি, এগুচ্ছে আরো গুম মামলার বিচার, স্টেট ডিফেন্স হলেন জেরাই খান পান্না।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।